আজ নির্ধারিত হবে যে ইউনূস ক্ষমতায় থাকবেন কি থাকবেন না। ডক্টর ইউনূস বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে যে আলোচনা করবেন সেই আলোচনার আলোকেই নির্ধারিত হবে নির্বাচনের ভাগ্য এবং নির্ধারিত হবে ডক্টর ইউনূসের ভাগ্য। নুরুল হক নূরকে যখন পেটানো হচ্ছিল সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা পেটাচ্ছিল, তখন নাকি সেনাবাহিনীর সদস্যরা বলেছে জুলাই ভরে দেওয়া হবে। ঠিক কোন দিক দিয়ে ভরে দেওয়া হবে, কিভাবে ভরে দেওয়া হবে, কেন জুলাই ভরে দেওয়া হবে, জুলাইয়ের চেতনা এত জলদি কেন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল? কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা বলছেন, রংপুরে জাতীয় পার্টির উপর হামলার চেষ্টা করলে হাত পা ভেঙে দেওয়া হবে। তো তিনি বলছেন তাদের কাছে যদি শক্তি থাকে তারা আসুক, দেখুক কি অবস্থা হয়। এদিকে এই প্রথম সরাসরি ডক্টর ইউনূসের বিপক্ষে অবস্থান নিল সেনাপ্রধান। গোপনে ক্ষমতা কেড়ে নিয়েছেন তিনি। শেখ হাসিনাকে নির্বাচনের আগেই দেশে ফেরানোর পরিকল্পনা ফাঁস। সুযোগ বুঝেই ভয়ানক কাজ ঘটিয়ে দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। অবশেষে আবারও আওয়ামী লীগ ক্ষমতায়, সেনা শাসনের মুখে বাংলাদেশ। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকেই কি তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় থাকার শেষ দিন হতে চলেছে? অর্থাৎ আজকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্য নির্ধারণের দিন বলে বিবেচিত করছেন বিভিন্ন বিশ্লেষক। প্রিয় দর্শক, সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার পর আজকে বাংলাদেশের বড় তিনটি দলের সাথে বৈঠক করতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সেখানকার ফলাফলের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের 18 কোটি জনগণ। কারণ এই বৈঠকগুলোকেই কেন্দ্র করে চিন্তা ভাবনা করা হবে সামনের নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে হচ্ছে কিনা, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের পর আর ক্ষমতায় থাকছে কিনা। দর্শক, এছাড়াও জাতীয় পার্টির কো চেয়ারম্যান একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সেই চ্যালেঞ্জটা আসলে কি তা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন দর্শক। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের এই মূল বিষয়গুলো বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আপনারা কি খেয়াল করেছেন, আওয়ামী লীগের শাসনামলে নূর বেধড়ক মার খেয়েছে? কখনো নূরের গা থেকে রক্ত বের হয়েছিল? হয়নি। যতটুকু মার খেয়েছে তার থেকে বেশি অভিনয় করেছে, যেমনটা রাখাল বালক এবং বাঘের গল্পের মতো। নূর মিথ্যাচার করে আসছে এত বছর যে আওয়ামী লীগ তাকে পিটিয়েছে, মেরেছে, রক্তাক্ত করেছে, কিন্তু রক্তের বিন্দুমাত্র কণা আমরা তার শরীরে দেখতে পাইনি, যেটা গতকালকে মারের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি। নুরুল হক নূরকে মারার পর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা, জামাতের গোলাম পারওয়ার, এরপর নীলা ইসরাফিল, সাবেক এনসিপি নেত্রী একাধিক কথা বলতেছে। অনেকে অনেক ধরনের বিবৃতি দিয়েছে। প্রথমত, নূরকে সেনাবাহিনী পেটানোর পর গণ অধিকার পরিষদের এক নেতা সরাসরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীকে হুমকি দিয়েছে। এই কুলাঙ্গার ওয়াকারের সেনা সদস্যরা হামলা করেছে। ওয়াকার যদি এইখানে এসে, এই ইসলামিক সেন্ট্রাল হসপিটালে এসে যদি দুঃখ প্রকাশ না করে, নিঃশর্ত ক্ষমা না চায়, তাহলে ওয়াকারের সেই ক্যান্টনমেন্টে আমরা হামলা করব। ওয়াকারুজ্জামান যদি হসপিটালে গিয়ে দুঃখ প্রকাশ না করে, ক্ষমা প্রার্থনা না করে, সেই ক্ষেত্রে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এবং ফ্রান্স থেকে আগানা কাটা 3 ইঞ্চি ভট্টাচার্য সে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত যেতে স্পষ্ট বার্তা দিয়েছে, হুঁশিয়ারি দিয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানেও বার্তা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত যাওয়ার জন্য। সেনাবাহিনী যদি ব্যারাকে ফেরত যায়, তবে সেনাবাহিনীর সেই ট্যাঙ্কের মধ্যে চড়ে কারা পালাবে? তোরা পালিয়েছিলি, তোরা কি সেটা ভুলে গেছিস? গোপালগঞ্জের কথা কি এত সহজেই তোরা ভুলে গেলি? নুরুল হক নূরকে পেটানো হয়েছে, এটার তীব্র নিন্দা জানিয়ে আসিফ নজরুল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল। সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে হাসনাত আব্দুল্লাহ একটা কমেন্ট করেছে, প্রতিবাদের কাজ আপনার, ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি করছেন? এসবের হিসাব কিন্তু দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে, এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন। আইন উপদেষ্টাকে হুমকি দেয় তথাকথিত এক ছোকরা হাসনাত আব্দুল্লাহ। এই পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। আসিফ নজরুল নূরকে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিল, সেখানে তার বিরুদ্ধে স্লোগান হয়েছে, আসিফ নজরুলের 2 গালে জুতা মারো তালে তালে। আসিফ নজরুল পৃথিবীর ইতিহাসে এমন একটা নির্লজ্জ প্রাণী, যাকে পেটালেও, যাকে থুথু দিয়ে সেই থুথু চাটালেও তার মধ্যে ন্যূনতম লজ্জাবোধ কাজ করবে না। সে নিমিশেই থুতু ফেললে ক্ষমতার জন্য, অর্থের জন্য সেই থুতু চেটে পরিষ্কার করে দেবে। আসিফ নজরুল এই একটা ক্যারেক্টার। এর মতো ক্যারেক্টার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের আইনের শিক্ষক হয়, আইন বিভাগের শিক্ষক হয়, তখন সেই বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা তাদের আইন শাখাকে কোথায় কোন উন্নত পর্যায়ে নিয়ে গেছে সেটা আর বলার অবকাশ রাখে না। নুরুল হক নূরকে যখন পেটানো হচ্ছিল, সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা পেটাচ্ছিল, তখন নাকি সেনাবাহিনীর সদস্যরা বলেছে জুলাই ভরে দেওয়া হবে। সেটা রাশেদ খান স্বীকারোক্তি দিয়েছে। রাশেদ খান হয়তো পাশেই ছিল। এবং এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেওয়া হবে। সেনাবাহিনীর সদস্যরা বলেছে। আমার সরল মনে একটা প্রশ্ন, জুলাই ঠিক কোন দিক দিয়ে ভরে দেওয়া হবে, কিভাবে ভরে দেওয়া হবে, কেন জুলাই ভরে দেওয়া হবে, জুলাইয়ের চেতনা এত জলদি কেন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল? এই অবুঝ মন খুব করে জানতে চায়, কেন গো সখা জুলাই ভরে দেওয়া হবে? জামাতের একাধিক নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ট্রল করতেছে যে তারেক রহমান ঠিক এই কারণেই বাংলাদেশে আসে না, আসলে তার বিরুদ্ধে যে অপকর্ম রয়েছে, সেনাবাহিনী তাকে যে মুচলেখা নেওয়ার মাধ্যমে ছেড়ে দিয়েছিল, তারেক রহমানের উপর এই ধরনের খেলা শুরু হবে। তো নূরকে পেটানোর পর বাংলাদেশ সেনাবাহিনী ঠিক এই মুডের মধ্যে রয়েছে এবং
বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধপন্থী সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ ঠিক এরকম মুডে রয়েছে, যেমনটা সেনাবাহিনী এই মুডে কোনো একটা সময় ছিল। আর দেশত মুসলমানের ঘর দুয়ারে মেহেদি রতনী নাম লাগাই গ্যালারি সিস্টেম স্টেশন সন বাক্স ডবলান। সবশেষে সবকিছু দেখার পর নূরের উপর হামলা, প্রায় 50 জনের মতো নেতাকর্মী হাসপাতালে ভর্তি গণ অধিকার পরিষদে, দেখে মনে হচ্ছে সেই পাগলের কথায়, সেই পাগলের গানটা একদম সত্য প্রমাণিত হয়েছে। সেই রমনা থানার পুলিশরা আজকে নূরকে টুপকি মেরে দিয়েছে। এই যে নুরুকে পেটানোর পর বাংলাদেশের যে তথাকথিত জুলাই যোদ্ধারা রয়েছে, যারা জুলাই আন্দোলনে চরম ভূমিকা রেখেছিল, যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল, প্রত্যেকের মধ্যে একটা বিরাট ভয় ঢুকে গিয়েছে। তারা ভাবছে নুরুকে যদি এভাবে পেটানো হয় তাদের অবস্থা কি হবে, কোথায় গিয়ে ঠেকবে তাদের সেই পরিণতি। শিবিরের একাধিক নেতাকর্মী স্ট্যাটাস দিচ্ছে যে আজকে নুরুর উপর সেনাবাহিনী এবং পুলিশ যে হামলা চালিয়েছে, আগামী দিনে হাসনাত, সার্জিস এবং নাহিদের উপর এই ধরনের হামলা হবে। আমিও বলতেছি আগামী দিনে হামলা হবে, কারণ আলটিমেটলি সেনাবাহিনী যতই খারাপ হোক না কেন, দেশ বিরোধী কোনো কর্মযোগ্য তারা কখনো করতে দেবে না। হয়তোবা ওয়াকারুজ্জামান এতদিন কোনো কিছু একটা ভেবেছিলেন, চীন সফর থেকে আসার পর আজকে সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে, আইএসপিআর এর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, মববাদীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, সেই জন্য এবং তাদের আজকের বিবৃতির জন্য সেনাবাহিনীকে অন্তরের অন্তঃস্থল থেকে একটা ধন্যবাদ দিতে হয়। কারণ আলটিমেটলি এই মব সংস্কৃতিকে বন্ধ করতে সেনাবাহিনীকে ভূমিকা রাখতে হবে, অন্য কেউ সেটা বন্ধ করতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ এখন এই মুহূর্তে অপ্রাসঙ্গিক, রাজপথে নাই। আমি আজ থেকে প্রায় 9 মাস পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম, এই যে এনসিপি, এই যে জুলাই যোদ্ধা, এই যে আন্দোলনের স্টেক হোল্ডার, এরা খালি মাঠ পেয়ে এমন একটা পরিণতি এদের হবে, এমন একটা পর্যায়ে এরা উপনীত হবে যে তারা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করবে, নিজেরাই সংঘর্ষে লিপ্ত হবে, ক্ষমতার দম্ভ, ক্ষমতার লোভ, অর্থের নেশা এদেরকে পাগল করে ফেলবে। নারী, মদ, গাঁজা, মাদক, এই নেশাগুলো করতে গিয়ে তারা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে পারবে না, তারা ক্ষমতাকে একচ্ছত্র আধিপত্য হিসেবে বিস্তার করার জন্য সর্বোচ্চ সহিংসতা করবে, এবং সেটা তারা করছে, এবং আগামী দিনে এটার মাত্রা আরো প্রকট আকার ধারণ করবে। সেজন্য কি বলি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সকল সপক্ষের শক্তিকে আপনারা নীরবে পপকর্ন নিয়ে বসে থাকেন, খেলা দেখেন, এই খেলা আরো চলবে। এবং আজকে থেকে সেনাবাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এই ভূমিকা সামনের দিনে যদি চলমান থাকে, সেই ক্ষেত্রে অতি শীঘ্রই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শিলং সালাউদ্দিন যদি এভাবে দূরের মতো পেটানো খায় বা মবের আক্রান্ত হয়, আমি ব্যক্তিগতভাবে অবাক হব না। কারণ বিএনপির মধ্যে আভ্যন্তরীণ একটা বিশাল কুন্দল চলমান, এবং কুন্দলের কারণে যদি কোনো কেন্দ্রীয় নেতা মার খায়, তাদের নিজ দলের নেতাকর্মীদের হাতে, মোটেও আপনারা অবাক হবেন না, কারণ বিএনপি এরকম অভ্যাস, এরকম স্বভাব রয়েছে। যাই হোক, নুরুর অবস্থা আশঙ্কাজনক। আলটিমেটলি আমরা মানুষ হিসেবে মানুষের অনিষ্ট প্রত্যাশা করা, কামনা করা ঠিক না। নূর দ্রুত সুস্থ হোক, তার মধ্যে বুধ শক্তি আসুক, সে বুঝুক আওয়ামী লীগের আমলে সে ভালো ছিল। অলরেডি রাশেদ খান স্বীকার করে নিয়েছে আমরা আগেই ভালো ছিলাম, আওয়ামী লীগের আমলে আমাদেরকে এভাবে নির্যাতন করা হয়নি, এভাবে পেটানো হয়নি, সে ভিডিওতে এই বিবৃতি দিয়েছে। কিন্তু নূরকে কিন্তু পুলিশেরা পিটায়নি, পুলিশেরা পিটিয়েছে নূরের কর্মীদেরকে, নূরকে স্বয়ং সেনাবাহিনী পিটিয়েছে। এখন সেনাবাহিনীর যে 3, 4, 5 জন বা 6 জনই ধরি যারা নূরের উপর হামলার সঙ্গে জড়িত, আপনি কি পারবেন তাদের আইনের আওতায় আনতে? আপনার তো সেনাবাহিনীর উপর কন্ট্রোল নাই, সেনাবাহিনী আপনার কথা শোনে না, আপনিও সেনাবাহিনীর কথা শুনেন না, পারবেন তো না। তো এই হচ্ছে কি অবস্থা। এখন ডক্টর ইউনূস আগামীকালকে 3টা বড় দলের মিটিং ডেকেছেন। বিকাল 3টায় কথা বলবেন বিএনপির সঙ্গে, 4:30টায় কথা বলবেন জামাতের সঙ্গে, এবং 6টায় কথা বলবেন এনসিপির সঙ্গে। খেয়াল করবেন, প্রথমে তিনি 3টায় কথা বলবেন বড় দল বিএনপির সঙ্গে, কথা বলে তিনি বিএনপির মনোভাব নেবেন। তারপর 4:30টায় কথা বলবেন জামাতের সঙ্গে, দ্বিতীয় বৃহত্তম দল জামাত ইসলামের মনোভাব জানবেন। তো এই 2 দলের মনোভাব জেনে সর্বশেষে সন্ধ্যার পরে তিনি বসবেন 6টার দিকে এনসিপির সঙ্গে। যে এনসিপি তাকে নিয়োগ দিয়েছে, তিনিই তো বলেন যে এনসিপি বা ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। সুতরাং এই এনসিপির সঙ্গে তিনি বসে বিএনপি এবং জামাতের সঙ্গে কি আলাপ হলো, কতটুকু ঐকমত্য হলো, বা কতটুকু বিষয় একমত, বা কিরকম সহযোগিতা করবে, এই সব বিষয় নিয়ে তিনি এনসিপির সঙ্গে একটা ডিটেলস আলোচনা করবেন। আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন। কি সিদ্ধান্ত নেবেন? আমি মনে করি যে আগামীকালকে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, কারণ ডক্টর ইউনূস কিন্তু এইভাবে থাকতে চান না। ইউনূস কিন্তু এটাও বলেছেন যে আমি পদত্যাগ করবো। আমার মনে হয় যে আবারও তিনি সে একই আওয়াজ দিবেন, কারণ যদি সরকার প্রধান হয়ে সরকারের উপর কন্ট্রোল না থাকে, যেমন তিনি সেনাবাহিনী প্রধানকে সরাবেন, সেখানেও বিএনপির আপত্তি, জামাতের আপত্তি, সেনাবাহিনীর প্রতি কোনো কন্ট্রোল নাই, সচিবদের প্রতি কোনো কন্ট্রোল নাই, সচিবরা বিএনপির কথা শোনে কিন্তু সরকারের কথা শোনে না। তারপরে ইউনূসের 3টা কাজ: সংস্কার, বিচার, নির্বাচন। সংস্কার হচ্ছে না, বিএনপি এটা বিরোধিতা করে, জামাত এটা বিরোধিতা করে। এখন নির্বাচন হচ্ছে না। ডক্টর ইউনূস বারে বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, কিন্তু জামাত বলতেছে যে আমি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন না হলে আমি নির্বাচন করবো না, কিন্তু বিএনপি বলে আমরা আগের পদ্ধতি করব। তো আগামীকালকে ডক্টর ইউনূস জামাত এবং বিএনপিকে বলবেন যে দেখো, আমার সবচেয়ে প্রধান কাজ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা, কিন্তু সেই নির্বাচন যদি করতে না পারি, সেই নির্বাচনে যদি বিএনপি অংশ নেয়, জামাত অংশ না নেয়, তাহলে তো সেই নির্বাচন হবে না, এবং তাহলে আমার দায়িত্ব থেকে কি লাভ? তাহলে আমি এই দায়িত্ব চাই না। বিএনপি এবং জামাত, তোমরা যদি নির্বাচন কোন পদ্ধতিতে হবে এই ব্যাপারে তোমরা একমত না হও, হয়তো এও বলতে পারে যে সেনাবাহিনীর উপর আমি যে কন্ট্রোল আনতে চাই, সেই কন্ট্রোল আনার ব্যাপারে যদি তোমরা একমত না হও, তাহলে তো আমার ক্ষমতা থেকে লাভ নেই। তবে আমার মনে হয় যে সেনাবাহিনীর কথা না বলতে পারে, যেহেতু নির্বাচন অল্প দিন বাকি আছে। তবে সেনাবাহিনী এখন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, সেটা রাখবে কি রাখবে না, এটা নিয়ে আলাপ হতে পারে। তবে আমার মনে হয় যে সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনীকে উইথড্র করবে না। তবে সেনাবাহিনী কিন্তু খুব মাইন্ড করেছে। যেমন গতকালকে যখন সেনাবাহিনীর বিরুদ্ধে সবাই নিষেধাজ্ঞা শুরু করলো, প্রত্যেকটা রাজনৈতিক দল নিষেধাজ্ঞা শুরু করলো, মানে জনসাধারণ তারা বলতেছে সেনাবাহিনী বাড়াবাড়ি করছে, সেনাবাহিনী বিভিন্নকে মেরেছে। সেনাবাহিনীর কিছু গ্রুপ মনে করেছিল যে নূর যেহেতু এখন অত্যন্ত বিতর্কিত, নূর টাকা পয়সা খায়, তারপরে নূর চান্দাবাজি করে, নূরের বিরুদ্ধে ইলিয়াস লাগছে, পিনাকি লাগছে, তারা অন্যমত নূরের বিরুদ্ধে ভিডিও বানায়,
কাজে আমরা যদি উল্টে মারি তাহলে হয়তো পাবলিক খুশি হবে, কিন্তু পাবলিক উল্টো সেনাবাহিনীর বিরুদ্ধে ভয়ঙ্কর রিঅ্যাকশন দেখিয়েছে এবং এই কারণে আজকে সেনাবাহিনী গোসা করেছে। আজকে যখন গণ অধিকার পরিষদের কিছু কর্মী তারা জাতীয় পার্টি অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়, তখন কিন্তু সেনাবাহিনীকে ডাকা হয়েছিল, কিন্তু সেনাবাহিনী আসেনি। সেনাবাহিনীর কথা হচ্ছে যে আমরা গিয়ে কষ্ট করব, আমরা গিয়ে মব দমন করব, ওদিকে বদনাম হয় আমাদের উপরে, তার চেয়ে দরকার নাই, পুলিশ যা করে করুক আমরা যাবো না। তো যেই সেনাবাহিনী গতকালকে গিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে একটা লোককে একদম জীবন মৃত্যু সন্ধি করে পাঠিয়ে দিল, সেই সেনাবাহিনী আজকে আবার গোসা করে রাগ করে স্পটেই আসলো না। তাহলে দেখেন সেনাবাহিনীর উপর সরকারের কন্ট্রোল কতটুকু আছে, মোটেই নেই। এখন আগামীকালকে ডক্টর ইউনূস বিএনপি জামাতকে বলতে পারেন যে তোমরা যদি নির্বাচনে উভয় দল অংশগ্রহণ না করো এবং এই সংস্কারের ব্যাপারে এবং কোন পদ্ধতি নির্বাচন হবে সে ব্যাপারে একমত না হও, তাহলে বাবা আমি আর এখানে থাকতে চাই না, তোমরা নতুন একজন নির্ধারণ করো, তার কাছে ক্ষমতা দিয়ে আমি চলে যাব। সুতরাং এই রবিবার খুবই গুরুত্বপূর্ণ দিন। আজকে নির্ধারণ হবে যে নির্বাচন হবে কি হবে না, আর যদি হয়ও তাহলে আগের নিয়মই হবে নাকি আনুপাতিক হারে হবে। শুধু তাই নয়, আজ নির্ধারিত হবে যে ইউনূস ক্ষমতায় থাকবেন কি থাকবেন না। ডক্টর ইউনূস বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে যে আলোচনা করবেন সেই আলোচনার আলোকেই নির্ধারিত হবে নির্বাচনের ভাগ্য এবং নির্ধারিত হবে ডক্টর ইউনূসের ভাগ্য। বাংলাদেশে রাইট নাও ভিপিনুর মার খাওয়ার পরে জাতীয় পার্টির বিরুদ্ধে যে বাতাস বইছে, সেই বাতাসের বিপরীতে দাঁড়াইয়া এই রকম ঘোষণা দেওয়ার জন্য হ্যাডম লাগে, মোস্তফা লুকটার হ্যাডম আমার মনে হয় আছে। তবে পরিস্থিতিটা কিন্তু উল্টাও হইতে পারে। আপনারা জানেন যে গতকালকে সারা বাংলাদেশের জাতীয় পার্টির বেশ কিছু অফিসে, বেশ কিছু কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে অফিসগুলো আছে সেখানে ভিপিনুরের ভক্তরা অথবা যারা এখানে অনুপ্রবেশকারী আছে তারা গিয়ে অফিস টফিস ভাঙা আগুন টাগুন দিয়ে অস্থির করে ফেলছে। তো এই পরিস্থিতিতে রংপুরের যে জাতীয় পার্টির অফিস আছে সেটা একটা বড় টার্গেট, আর সেই টার্গেটকে চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছে মোস্তফা কাকা, যিনি জাতীয় পার্টির কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা বলছেন, রংপুরের জাতীয় পার্টির উপর হামলার চেষ্টা করলে হাত পা ভেঙে দেওয়া হবে। রংপুরে তারা যেন না ভাবে জাতীয় পার্টি দুর্বল, এখানে হামলা করতে আসলে তাদের পাল্টা প্রতিরোধ করা হবে। গতকালকে রংপুরের সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বক্তব্য দিয়েছেন যে ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মীর উপর হামলা এবং এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে, জাতীয় পার্টির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তার ষড়যন্ত্রের অংশ হিসাবে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল, তবে রংপুর এখন পর্যন্ত শান্ত আছে, এখানে এমন কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়নি। যদি তাদের কাছে শক্তি থাকে আমন্ত্রণ জানাচ্ছে, তবে এরকম আমন্ত্রণ জানানো উচিত না, মাঝে মাঝে পাশা উল্টা যেতে পারে। 5ই আগস্টের দৃশ্য থেকে জাতীয় পার্টির এটা তো শিক্ষা নেওয়ার বিষয় আছে, তবে এই লোক আগে থেকেই ঘাটতেরা। তো তিনি বলছেন তাদের কাছে যদি শক্তি থাকে তারা আসুক, দেখুক কি অবস্থা হয়। ঢাকা কাকরাইলে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের ঘটনার বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বলছেন যে জাতীয় পার্টি নির্বাচনে ভালো ফলাফল করতে সক্ষম হতে পারে এমন আশঙ্কা থেকেই বারবার দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তারা ভয়ে আছে যেন সাধারণ জনগণ জাতীয় পার্টিকে সমর্থন না দেয়, এমন ষড়যন্ত্রের কারণেই তাদের নেতারা বারবার কারাগারে আছেন অথবা পলাতক আছেন। কিছু উস্কানিদাতা জাতীয় পার্টিকে বারবার হেনস্থা করার চেষ্টা করছে, তারা চাইছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে। এটা একেবারেই লজ্জাজনক। জনগণই সিদ্ধান্ত নিবে কে তাদের প্রতিনিধিত্ব করবে। এখন এই যখন পরিস্থিতি, এই সাহসের ব্যাকগ্রাউন্ডটা কোথায়? একটা অংশ তো আওয়ামী লীগ, এটা কিন্তু সত্যি, কারণ আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পরে বা আমরা গেল 15-16 বছর যাবত জাতীয় পার্টিকে যেভাবে দেখছি বা তাদের নেতাকর্মীদের আমার বুঝার পরে জাতীয় পার্টি খুব শক্তিশালী একটা পার্টি, কাউকে প্রতিহত করতে পারে, প্রতিরোধ করতে পারে, এরকম কিন্তু ভূমিকা দেখি নাই। বিশেষ করে 5ই আগস্টের পর বিভিন্ন জায়গায় জাতীয় পার্টি যেভাবে স্ট্রং অ্যাক্টিভিটিস মাঝে মাঝে নিচ্ছে, তো সেখান থেকে অনেকেরই সন্দেহ হচ্ছে পিছনের টোটাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের সাপোর্ট, এবং আওয়ামী লীগের যারা বিভিন্ন নেতাকর্মী আছে বিভিন্ন সময় তারা কিন্তু জাতীয় পার্টিতে ঢুকে আছে, ইভেন কাজ লাগলে শক্তি প্রয়োগটা ওইখান থেকে আসবে। এই পারসেপশনটাই এনসিপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ সবার ভিতরে কাজ করে যে জাতীয় পার্টি নিয়ে একটা বড় ভোট পাইয়া ফেলে আওয়ামী লীগের ভোটারদের ভোটটা, যার কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এটাও কিন্তু বাস্তব। আর স্বৈরাচারের দোষর হিসেবে কাজ করছে সেটা তো আছেই। তো কি মনে হয় যে মোস্তফা কাকু কি পারবে? দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।